দেখুন, প্রথমে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলি যে আপনারা দেখেছেন যে এনসিইআরটির বইয়ে জুডিশিয়াল করাপশনের কথা বলা হয়েছে এবং তারা সুপ্রিম কোর্ট রেগে লাল হয়ে গেছে। এবং সেখানে আজকে আমি কাগজে দেখলাম যে যেই তিনজন এই চ্যাপ্টারটা লেখার পিছনে ছিল তাদেরকে লাইফ টাইম ব্যান করার কথা সুপ্রিম কোর্ট বলেছে। জুডিশিয়ারি কি করাপশন নেই? প্রায় ২৮-এর উপর অভিযোগ আছে জুডিশিয়ারিতে করাপশন নিয়ে। কিছুদিন আগে দিল্লির একজন বিচারপতির বাড়িতে নোট পাওয়া গেছে, কারণ জানা যেত না যদি না তার বাড়িতে আগুন লাগতো। জুডিশিয়ার অফিসাররা বা অন্যান্য কোর্টের জাজেরা ওপেনলি মুসলিমদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে হেড স্পিচ দিচ্ছে। জুডিশিয়ারি নিশ্চুপ। দলিত বিচারপতি গাভাই, তার দিকে জুতো ছোড়া হলো, সুপ্রিম কোর্ট নিশ্চুপ। আজকে তাই আমি বলবো যে সুপ্রিম কোর্ট যে কাজটা করছে, এবং সুপ্রিম কোর্টে নতুন কিছু বলেনি যে আর লাস্টের আগের দিন পর্যন্ত নাম তোলা যাবে, এটা ইলেকশনের নিয়ম। এটা নিয়ম। আপনি দেখবেন যে বিহার এসআইআর হয়েছে, তারপরে আপনার নমিনেশনের দিন অবধি পর্যন্ত, আগের দিন পর্যন্ত আপনার ভোটার নাম তোলে। এটা সাধারণ নিয়ম। এখানে সুপ্রিম কোর্ট বিশাল একটা কিছু রায় দিয়ে বলে ফেলেছে, আর নতুন কিছু বলেছে এমন একটা ভাব করছে সবাই, মোটে এটা সেটা নয়। এটা একটা নর্মাল প্রসেস, সবসময় চলে। আমরা যেই কারণে বলছি যে এর মধ্যে এসআইআর একটা অত্যন্ত বেআইনি এবং সংবিধান বিরোধী একটা প্রক্রিয়া, যেটাকে সুপ্রিম কোর্ট, দুঃখজনকভাবে বলতে হচ্ছে, সুপ্রিম কোর্ট আজকে এই একটা বেআইনি অসাংবিধানিক একটা প্রক্রিয়াকে তারা ধীরে ধীরে সইয়ে সইয়ে মানুষের কাছে সেটাকে আইনগত একটা বিষয় হিসেবে করে তুলছে। তা আমরা বলছি সুপ্রিম কোর্টের ভূমিকা, মানে যতদিন পর্যন্ত ভারতবর্ষের ফ্যাসিবাদের ইতিহাস যখন, বা মোদী সাহের নেতৃত্বে যখন ফ্যাসিবাদের ইতিহাস লেখা হবে, আরএসএস এর ভারত দখলের ইতিহাস যখন লেখা হবে, তখন জুডিশিয়ারি এই খারাপ ভূমিকার কথা লেখা হবে। এই যে ৬০ লক্ষ যারা নাম বাদ গেল, আমি ধরে নিলাম সেখান থেকে ৫০ লক্ষ নাম উঠে গেল, নাম করে রইল। ১০ লক্ষ যারা বিচারাধীন অবস্থায় থেকে যাবে, তাদের কি হবে, বা তাদের ভোটাধিকার নিয়ে? মানে আপনি এটা বলছেন, সেটা তো আমি ধরুন তাদের ভবিষ্যৎ এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবলে আমাদের গা শিউরে উঠছে। আমরা আসামে এনআরসি দেখেছি, ১৯ লক্ষ লোক বাদ গেছে, এবং তারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আসামে প্রত্যেকটা মানুষকে প্রায় ২০,০০০ টাকা করে খরচা করতে হচ্ছে। তাও সেটা ৭ বছর আগে, ২০১৯ সালে। আজকে ২০২৬ সাল। এই আপনি যেটা বলছেন, একটা মিনিমাম সংখ্যা, আমি একজনকেও ধরেনি। একজন গরিব মানুষকে তার ট্রাইব্যুনালে গিয়ে তার নাগরিকত্ব, ভোটাধিকার প্রমাণের জন্য তাকে ২০ থেকে ২৫,০০০ টাকা খরচা করতে হবে। সেটা পাবে কোথায়? কে দেবে? সুপ্রিম কোর্ট দেবে? ইলেকশন কমিশন দেবে? যারা বাদ দিয়েছে কারা দেবে খরচাটা? কারা দেবে? আমাদের জিজ্ঞাসা এইটা, যে একটা নাগরিক ৬০ লক্ষ লোক, প্রথমে ৬৩ লক্ষ লোক, ৫৮ প্লাস ৫.৫ প্লাস ৬০, এই ১,২৪,০০,০০০ লোককে বাদ দিয়ে এরা নির্বাচন জিততে চাইছে বিজেপি। আমরা বারবার বলছি সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁচায় এটা বাতিল হয়ে যেতে পারতো। বিহারে যখনই সুপ্রিম কোর্টে বলতে পারতো যে এসআইআর বলে কোনো প্রক্রিয়া ভারতবর্ষের নির্বাচনী আইনে নেই, ফলে এটা আমরা গ্রহণ করছি না, এবং এই এসআইআর প্রক্রিয়া বাতিল। কিন্তু তারা তা করছে না। তারা মরার উপরে খাড়ার ঘা। আজকে যে লোকগুলো বাদ যাবে তাদের আবার ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি ভারতবর্ষের ভোটার, যে ভোটার ছিল, যার বাপ দাদা ১৪ পুরুষ ভোট দিয়ে এসছে একদম স্বাধীনতা আগে থেকে, স্বাধীনতার পরে। আপনি দেখেছেন যে বর্ধমানে সম্ভবত ইব্রাহিম শেখ, ১০৪ বছর বয়স, একজন ভদ্রলোক, তার নাম বিচারাধীন। সে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বলছে, ১৯৪৭ সালে ১৫ই আগস্টের ঘটনা বলছে, যে অখণ্ড ভারতের নাগরিক। এমনকি যারা ভারত রাষ্ট্র থেকেও বয়সে বড়, স্বাধীন ভারতের থেকে যারা বয়সে বড়, যেমন ক্ষিতীশ কুমার, পশ্চিম মেদিনীপুরের ক্ষিতীশ কুমার, যার বয়স ৯৫ বছর, তিনি আত্মহত্যা করেছেন। এরকম ১৬১ জন আত্মহত্যা করেছেন। সুপ্রিম কোর্ট তাদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশনকে একটা কথা পর্যন্ত বলেনি যে আপনারা যে প্রক্রিয়া শুরু করেছেন তাতে আপনারা বাংলায় গণহত্যা চালাচ্ছেন, সেইটা নিয়ে পর্যন্ত টু শব্দ করেন। সুপ্রিম কোর্ট নিয়ে আপনারা কথা বলছেন, সুপ্রিম কোর্টের বিচার নিয়ে মন্তব্য করছেন, সেই জায়গা থেকে ট্রাইব্যুনালটা তৈরি হবে, সেই ট্রাইব্যুনালের নিরপেক্ষ নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? ভারতবর্ষে মানে বিচার বিভাগ নিরপেক্ষ নয়, এখন আর নিরপেক্ষ নয়। ভারতবর্ষে একটা সময় ছিল যে মানুষের একটা আশা ছিল, ঠিক আছে ভাই, লোকাল পুলিশ পারলো না, রাজনৈতিক সমাধান হলো না,
অন্তত আদালত আছে যেখানে গেলে আমি একটা গরিব মানুষ ভাবতে পারতো যে আমি ঘটি বাটি বেচে অন্তত যদি আমি আদালতে যাই আমি না ন্যায়টা পাবো। আজকে সেই রাস্তা বন্ধ, প্রায় বন্ধ। দু চারটে এদিক ওদিক থেকে কিছু ভালো রায় ছাড়া আপনি মেজরিটি 90% উপরে এখন যা রায় আসছে সবই হচ্ছে মানুষের পক্ষে, কোনোটাই কাজে আসছে না, মানুষের বিপক্ষে যাচ্ছে। ফলে এটা অত্যন্ত আমাদের কাছে একটা খুব খারাপ সময়, অত্যন্ত দুঃসময়। এই দুঃসময় আমাদের একতাবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং 161 জন মানুষ, যে আমাদের 20 জন বিএলও আছে, এসআইয়ের বলি হচ্ছে পশ্চিমবঙ্গ, আমি উত্তরপ্রদেশে বিএলওরা মারা গেছে, মধ্যপ্রদেশে বিএলওরা মারা গেছে, গুজরাটে মারা গেছে, আমি তাদের কথা ধরছি না, তাদের কথা ধরলে সংখ্যাটা প্রায় 200-র কাছাকাছি। সেই মানুষগুলো যারা মরে গেল, এসআইআর যারা জীবন কেড়ে নিল, এবং বাংলা শুধুমাত্র বাংলাতে আমি একটা লিস্ট বানিয়েছি, আমরা বন্যমুক্তি কমিটিকে লিস্ট বানিয়েছি, যেখানে 161 জনের নাম আমরা এখনো লিপিবদ্ধ করতে পেরেছি। এটা তো বাংলার মানুষদের প্রতি গণহত্যা, এটা জেনোসাইড। বাংলা ভাষা বললে আপনি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলা বলবেন, তাহলে আপনাকে খুন করা হবে। আর পশ্চিমবঙ্গের ভিতরে থাকলে বাংলা বললে এসআইয়ের নামে আপনাকে গণহত্যা চালানো হবে। ফলে আমরা বারবার বলছি যে এসআইআর বাতিল করো। জ্ঞানেশ কুমার, যিনি এই গোটা প্রক্রিয়া চালাচ্ছেন, আরএসএস এর পেটোয়া ক্যাডার, তাকে ভারতবর্ষের আইন অনুযায়ী সাজা দিতে হবে। আমি বারবার বলবো, জ্ঞানেশ কুমারকেও বলবো, জ্ঞানেশ কুমারদের প্রতি আমাদের বার্তা যে আপনারা মনে রাখবেন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে জেনারেল ডায়ারকে এত বড় ব্রিটিশ সাম্রাজ্য তারা কিন্তু রক্ষা করতে পারেনি। আর আজকে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলবো যে ভারতবর্ষের সংবিধান আছে, একটা শক্তিশালী আইনি ব্যবস্থা আছে। ফলে কোনো আরএসএস এর গর্তে গিয়ে লুকালেও আপনি রিটায়ারমেন্টের পরে যেমন ওই জেনারেল ডায়ার যেমন রেহাই পায়নি পরাধীন ভারতে, স্বাধীন ভারতে আপনি জ্ঞানেশ কুমার, আপনিও সংবিধান এবং আইনের হাত থেকে আপনি আরএসএস এর কোনো গর্তে গিয়ে লুকলেও আপনি ছাড়া পাবেন না। ভারতবর্ষের আইন এবং সংবিধান আপনাকে ঠিক খুঁজে আনবে।